লেখিকা মালা চক্রবর্তীর ঘাট অঘাট। তেতলার ওপরে লম্বাটে এক ঘর, তাতে পরপর সাজানো 10টা মতো তক্তাপোশের বিছানা, গায়ে গা লাগানো। বিছানাগুলোয় উঠতে নামতে হলে সামনে দিয়েই করতে হবে, পাশে একটুও জায়গা খালি নেই। সামনে একটি চেয়ারে মালকিন অনুরাধা ম্যাডাম বসে রয়েছেন। কি উগ্র সাজ তার! চুল ছোট করে ছাটা, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক, বয়স হয়েছে মানাচ্ছে না একেবারেই। বৃষ্টি বসে রয়েছে আরেকটি চেয়ারে। বৃষ্টির মা অহনা তাকে এই পিজিতে রেখে দিয়ে একটু আগে ডায়মন্ড হারবারে ফিরে গিয়েছে। এই প্রথম মা ছাড়া কোথাও থাকতে এসেছে বৃষ্টি। বৃষ্টির দু গাল বেয়ে অশ্রু নামছে। উচ্চ মাধ্যমিকের পর লেডি ব্রাবনে এসে ভর্তি হয়েছে বৃষ্টি। তার আগে পর্যন্ত তারা ছিল উত্তরবঙ্গের একটি ছোট্ট শহর মালবাজারে। ওখানে বৃষ্টির নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা। সেখানেও ভারী অদ্ভুত জীবন কেটেছে তাদের মা ও মেয়ের। সে গল্প পরে বলছি। অনুরাধা বৃষ্টিকে সান্ত্বনা দিচ্ছেন। কেঁদো না বৃষ্টি, সব মানুষকেই জীবনে একা থাকতে শিখে নিতে হয়। এই আমাকেই দেখো, 20 বছর হয়ে গেল তোমাদের আঙ্কেলকে আমি হারিয়েছি। বাড়িটি উনিই করে রেখে গিয়েছিলেন। ছেলে শঙ্খকে ইঞ্জিনিয়ার বানিয়েছি। ও বিদেশে গিয়ে বিদেশিনীকে বিয়ে করেছে। প্রথম 2বার এসেছিল, এখন আর আসে না। সপ্তাহান্তে একবার কথা হয়, কখনো এক পক্ষ কাল অপেক্ষা করতে হয়। বেশ তো আছি, তোদের মতো মেয়েগুলোকে কাছে পেয়ে আমার দিন তো কাটছে ভালোই। মুখোমুখি কাত হয়ে শুয়ে রয়েছে দুজন দুটি বিছানায়। চোখে ঘুম আসছে না কারোরই। বৃষ্টিকে দেখে মনে হচ্ছে মা হারা সন্তান যেমন হয় তেমনই। উল্টো দিকে ঐন্দ্রিলা তথা পুটুন জুলজুল চোখে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। তার তো আর তেমন কষ্ট হবার কথা নয়। যাদবপুরে তাদেরও অনেক বড় বাড়ি রয়েছে। বাবা একটা সময় দেদার পয়সা কামিয়েছেন ব্যবসা করে। আজ বাড়ি ভাড়া দিয়েই উঠে আসে লাখখানেক টাকা। ব্যাস, চিন্তার কিছু নেই। বাবা বসে বসে শুধু খেয়ে যেতে থাকেন আর মোটা হতে থাকেন। ঐন্দ্রিলার চিন্তা হতো, সে একা মেয়ে, বাবার কিছু হলে কি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে সে। অবশ্য হাতের পাঁচ হিসেবে রয়েছে গদাই কাকা, বাবার খাওয়ার জোগান দিতে এক পায়ে খাড়া। মাসোহারা দিতে হয় না, শুধু খাওয়া আর প্রয়োজনের সামান্য কিছু মিটিয়ে দিলেই হলো। মায়ের তো বাবার প্রতি ছিটে ফোটাও ভালোবাসা অবশিষ্ট নেই। 18টি বেড়াল পুষে নিয়ে মায়ের যত আনন্দ, মেয়ের দিকে ফিরেও তাকায় না মা। তাই তো এখানে থেকেই পড়বে বলে এসেছে সে। ইচ্ছে হলে ডেলি প্যাসেঞ্জারি করেও পড়তে আসতে পারত সে। সে কথা মাথাতেও আনেনি সে। বাবার তো পয়সা রয়েছে, কেন ভাববে সে কথা? স্কুলে পড়াশোনার সময় থেকে সে দেখে শুনে এসেছে মেয়েদের মুখে শুধুই মায়েদের কথা। বাড়ি ছেড়ে দিয়ে এসে এক প্রকার মুক্তি পেয়েছে ঐন্দ্রিলা। এবার সরাসরি বৃষ্টির দিকে তাকিয়ে প্রথম কথা বলল পুটুন। তুই যে দেখতে খুব ভালো, সে কথা কি তুই নিজে জানিস বৃষ্টি? কি যে বলিস না, আমি মরছি আমার জ্বালায় আর তুই পড়েছিস সুন্দর নিয়ে, বৃষ্টি বলে। ঐন্দ্রিলা বলে, এ সময় বলা উচিত হয়নি না রে। হয়নি মানে? মা ফিরে গিয়ে একা একা কি করছে আমি তো ভেবেই পাচ্ছি না। মালবাজার থেকে সোজা এসে আমি তো ডায়মন্ড হারবারে 1 মাস মতো ছিলাম। যদিও দোতলার একটি ঘর, এত ছোট ঘরটি। মা বাবা খাটে আর আমি সোফায় ঘুমিয়েছি। চারপাশের মানুষগুলো সব জেলে মানুষ। পুরুষ মানুষগুলো রাত থাকতে মাছ ধরতে বেরিয়ে যায়। মহিলারা ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারাও বেরিয়ে পড়ে মাছ ধরতে। বাবা তো অফিসে বেরিয়ে যায়। মা কি করে থাকে একা একা? মা কেবল বলতে, এ আবার কোথায় এসে পড়লাম রে বুকুন। আমি বলতাম, মা তুমি পারবে থাকতে? মা বলতো, থাকতে যে আমায় হবেই সোনা, বাবার জন্য আর তোর জন্য। বলিস কি বৃষ্টি? শুনে তো আন্টির কাছে আমার ছুটতে চলে যেতে ইচ্ছে হচ্ছে। আন্টিও যে দেখতে কি সুন্দর রে। আবার রূপের কথা বলছিস? সব বাদ দিয়ে জীবনের কথা শোন। আমার মায়ের শুধু রূপ নয়, গুণও যে অনেক। মালবাজারে থাকতে ইরাবতী আন্টির নার্সারি স্কুলে মা মাস 3 বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছিল।
ওই আমাকে স্কুলে দিয়ে যতটুকু সময় বসে থাকে ওই সময়টায় কাজে লাগাতে চেয়েছিল আর কি। তারপর সংসার আর সন্তানের কথা ভেবেই কাজটি ছেড়ে দিয়েছিল মা। একটি বিছানা ছেড়ে দিয়ে পাশাপাশি দুটি বিছানায় দুজন শুয়ে শুয়ে বকর বকর করেই যাচ্ছে। রিনি আর মিতালি সব কিছু ছাপিয়ে দুটি নাম কানে আসছিল বারবার করে, রাহুল আর পলাশ। গলা নামিয়ে বৃষ্টি বলে, কে রে ওরা? ততোধিক নিচু স্বরে মুখের দিকে হাতের আড়াল দিয়ে ফিসফিসিয়ে ঐন্দ্রিলা উত্তর দেয়, বয়ফ্রেন্ড। বল তো তুই, আজ মালবাজারের গল্প শুনবো? বল, আজ রাতে ঘুমোবো না আমরা, বল বল। মালবাজার, সে তো এক স্বপ্নের নগরী আমার কাছে। শুনবি সে গল্প? আরে বাবা শুনবো না, আজ রাত জাগবো, বল তুই। মালবাজার একটা অদ্ভুত জায়গা। রাস্তার একপাশে শহর গড়ে উঠেছে, সেখান থেকে অনেকটা গিয়ে আমার বাবার কর্মস্থল, ভারতীয় বীমা সংস্থার অফিস ক্যাম্পাস। একেবারে নির্জন আর প্রান্তিক জায়গায়। হলে কি হবে, চারপাশে উঁচু পাঁচিল ঘেরা জায়গায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মস্ত গেটের পাশে সিকিউরিটি গার্ড বসা থাকে। ভেতরে ঢুকেই অফিস, তার লাগোয়া ফ্ল্যাট সিস্টেমে ওপর নিচ করে দুভাগে 6টি কোয়ার্টার রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, একটিতে আমরা থাকতাম, নিচের একটিতে ম্যানেজার পাল আঙ্কেল থাকতেন, স্বপ্না আন্টি ও তাদের ছেলে শান্টু থাকতো। আমি ছোট থাকতে ক্রমান্বয়ে 9 বছর বাবা আমাদের সাথে ছিল না। হাসিমারা, আলিপুরদুয়ার, কোচবিহারে টানা 3 বছর করে থেকেছে। উইকেন্ডে 2 দিনের জন্য বাড়িতে আসতো। আমি আবদার ধরতাম, কেন থাকো না তুমি আমাদের কাছে? বাবার একটা অদ্ভুত ধরনের আদরের ভঙ্গি ছিল। আমার হাতের চামড়ায় একটা আঙুল দিয়ে বুলিয়ে বুলিয়ে বলতো, এত কষ্ট তো করছি আমাদের এই বুকুনটার জন্য, জানিস তো? আমার বাবার গায়ের রং ততটা ফর্সা নয়, কিন্তু লম্বা সুপুরুষ আমার বাবা। আমার মনে হয় আমার বাবার মতো এমন স্মার্ট মানুষ খুব কমই আছে। উফ, কি ভালোই যে লাগছে তোর গল্পগুলো শুনতে, ভীষণ ভালো। আজ রাতভর শুধু তোর গল্পই শুনে যাবো রে বৃষ্টি। বৃষ্টি বলে যেতে লাগলো, জানিস তো আমাদের ওই মালবাজারের ক্যাম্পাসটিতে লোকই তো ছিল না। ছুটি ছাটায় পাল আঙ্কেল ওনার অফিস থেকে পাওয়া গাড়িতে করে বেরিয়ে যেতেন, স্ত্রী আর ওই আদরে বাদর ছেলে শানটাকে নিয়ে। মা বলতো, ওরা কি সুখী না? আমাদের ছাদে গিয়ে উঠলে কি যে মনোরম দৃশ্য চোখে পড়তো। একদিকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছে বলে মনে হতো, আর যেদিকেই তাকানো যেত উঁচু উঁচু শাল, সেগুন আর ঝোপঝাড়ে ভরা জঙ্গল ছিল। আমাদের বাড়িতে যারাই 2-1 দিনের জন্য বেড়াতে আসতো, সবাই প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফিরত। আসতো তো সবাই, আমাদের ইসলামপুরের বাড়ি থেকে কাকু, জেঠু, ভাই বোনেরা। ওদিকে চালতাতলির দুদু মানে দিদা বাড়ি থেকে হামামা মানে হাবুল মামা, মাসিরা সবাই আসতো, কিন্তু ওই 1-2 দিনের জন্যই। তারপর থেকে মা আর আমি একা একা। আমাদের বন্ধু বলতে তখন শুধু গেটের বাইরে থাকা পান দোকানি শিবু কাকু। শিবু কাকু একটা ছেঁড়া ফাটা হাতাওয়ালা গেঞ্জি আর লুঙ্গি পরে থাকতেন। পায়ে থাকতো হাওয়াই চপ্পল। বয়স 40-এর মতো হবে। রোগা শরীরে একটি সাইকেল নিয়ে দোকান ফেলে রেখে কতবার যে চরকি কাটতেন। একটা সময় থেকে এই শিবু কাকুই হয়ে উঠেছিলেন আমাদের সব মুশকিলের আসান। মা হন্তদন্ত হয়ে গিয়ে শিবু কাকুর সামনে গিয়ে দাঁড়াতো, শিবুদা আমার সিলিন্ডার শেষ। শিবুদা, বুকুন তো এখনো স্কুল থেকে ফিরল না। ও শিবুদা, আমায় সর্ষের তেল এনে দিতে হবে। শিবু কাকু শোনা মাত্রই সাইকেলটিকে 1 পাক ঘুরিয়েই এমন একটা ছুট লাগাতো না। পুজোর সময় মা যখন শিবু কাকুর জন্য 1 জোড়া গেঞ্জি আর 1 জোড়া লুঙ্গি কিনে এনে কাকুর হাতে দিত, কি যে খুশি হতেন শিবু কাকু। বলতেন, হে হে বৌদি, আমার সারা বছরের পোশাক আপনি দিয়ে দিলেন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। একদিন রিক্সাওয়ালা না এলে কি যে খুশি হতাম, শিবু কাকুর সাইকেলে চেপে যেতে পারবো বলে। শিবু কাকুর সাইকেলটাকে আমার তখন মনে হতো পক্ষীরাজ ঘোড়া একটা। পরে আমি সাইকেল কিনে নিয়ে সাইকেলে করেই স্কুলে যেতাম। ক্লাস 6-এ পড়ার সময় একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমি সাইকেল নিয়ে স্কুল থেকে ফিরছিলাম। 4 জন ছেলে আমায় ঘিরে ধরেছিল। ওরাও সাইকেলেই ছিল। আমি জয় মা কালী বলে এমন ছুট লাগিয়েছি, সাইকেল ফেলে রেখে দিয়ে ঘরে না ঢুকে সোজা ছাদে গিয়ে উঠেছি।
ছাদের রেলিং থেকে শুধু চোখ দুটি বের করে নিয়ে দেখছি একটা ছেলে ভেতরে সোজা এসে সাইকেলে বসে বসে তন্ন তন্ন করে খুঁজছে। আমি ভাবছি, এ কি গেট কি করে খোলা থাকে, গার্ড কাকু কোথায় গেল? এই রকমই এখানে যার যা ইচ্ছে তাই করে, মগের মূল্য কার কি? ছেলেটা বেরিয়ে গিয়েছিল। তারপর তো অনেকগুলো দিন মা আর শিবু কাকুকে ভরসা করে স্কুলে যেতাম আসতাম। ওদিক থেকে রিনি আর মিতালি কথা ছুড়ে দিত, কিরে বৃষ্টি, তোর কোনো বয়ফ্রেন্ড নেই নাকি রে? করে হাসতে লাগলো ওরা। বৃষ্টি একটু ভেবেচিন্তে উত্তর দিল, প্রয়োজন বুঝিনি তাই করিনি, অসুবিধে আছে কিছু? বাবা বলে আর কিছু বলল না ওরা। ঐন্দ্রিলা গজগজ করছিল, কি সুন্দর গল্প শুনছিলাম, দিল তো জল ঢেলে। এমন সময় দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 3টের ঘন্টি বাজল। বৃষ্টি বলল, আজ আর নয়, বাকি গল্প পরে বলবো। ঐন্দ্রিলা ড্যাব ড্যাব চোখে তাকিয়েছিল বৃষ্টির দিকে, ঠিক যেন কাঙালের মতোই বলে উঠল, তোর কাছে যাই বৃষ্টি, আমায় টেনে নিবি? বৃষ্টি দুহাত বাড়িয়ে দিয়ে ডাকতে লাগলো, আয় 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 না। এক নিশুত রাতে একজন আর একজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল অপার শান্তি নিয়ে। এই মুহূর্ত থেকে যেন শুরু হলো শুধু বন্ধুত্ব নয়, যেন আরও অনেক কিছুর। আন্টি, একটা কথা বলবো? বল তো দেখি, আন্টির কাছে অত লজ্জা করার কি আছে? না মানে বলছিলাম কি, তোমার ল্যান্ডফোন থেকে মাকে ফোন করতে হলে মাত্র 10 মিনিটই কথা বলতে পারি। এত কম সময়ে কি মায়ের সাথে কথা বললে হয় বলো? তুমি যদি অনুমতি দাও, নিচের বুথে গিয়ে আমি মায়ের সাথে কথা বলতে পারি। অনুরাধা যতই রুক্ষ মেজাজের হন না কেন, এই মেয়েটির জন্য তার মনে বেশ একটু দুর্বলতা জন্মে গেছে। তিনি বললেন, আরে এতে আবার এত অনুমতি নেবার কি আছে, তোর যখন ইচ্ছে হয় কথা বলতে পারিস নিচে গিয়ে। বৃষ্টি ভারী খুশি হয়ে অনেক ধন্যবাদ বলতে বলতে আন্টির পায়ে হাত দিয়ে ঠুক করে একটা প্রণাম ঠুকে দিয়ে উঠে দাঁড়ালো এবং খুশি হয়ে তখনই নিচে নেমে গেল ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে। এ সময় যে এমনই দিনকাল কেউ কল্পনাও করতে পারেনি, তখন হাতে হাতে মোবাইল আসবে আর শুয়ে বসে বাথরুমে গিয়েও তখন প্রিয়জনের সাথে কথা বলতে পারবে। হ্যালো মা, আমি বুথ থেকে তোমার সাথে কথা বলতে পারছি, আন্টিকে বলে নিয়েছি। আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা আমার মতো মেয়েদের জীবনে বয়ফ্রেন্ড কি খুব জরুরি? এ কথা বলছিস যে? হ্যাঁ, আমি বলবো জরুরি বটেই। দেখ, আমাদের কাল একভাবে কেটে গেছে। তোর বাবার সাথে আমার বিয়েটা হয়েছিল সম্বন্ধ করেই, তবে 2বার দেখা করে দিনভর কাটিয়েছিলাম, এটাও ঠিক। তবে সেভাবে কি আর একটা মানুষকে পুরোটা জানতে পারা যায়? আমি না হয় কপাল গুনে ভালো মানুষ একজন পেয়ে গেছি, অনেকের জীবনে হয়তো তেমনটা হতে পারে না। তাই আমি বলি কি, তেমন কোনো বন্ধু খুঁজে পেলে গ্রহণ করে নিস রে বকুন, যাতে সারা জীবন সে তোর সঙ্গী হয়ে থাকতে পারে। আমরা তোর পাশে থাকবো ঠিকই, কিন্তু নিজের করে একজনকে তোর পাশে পাশে চাই। কথাটা মাথায় রাখিস বকুন। আচ্ছা মা, ভেবে দেখব। তুমি এখন কি করছো মা? এই তো তালের বড়া ভেজে নিয়ে বসে একা একা চা খাচ্ছি, তোর বাবা তো খায় না। তুই কাছে নেই বলে সারাক্ষণ দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, তাও খাচ্ছি। জায়গাটির এই এক গুণ, আমার ঘরে ইলিশ চিংড়ি আর তাল গড়াগড়ি খাচ্ছে। তুই কবে আসবি রে বকুন? আসবো মা। এখানে ঐন্দ্রিলা আমার বন্ধু কম, যেন আমার মা হয়ে গেছে বেশি। কখনো মনে হয় ও আমার দিদি হয়ে গেছে। 1 গ্লাস জল পর্যন্ত আমাকে গড়িয়ে খেতে দেয় না। এরপর ওকে নিয়ে আসবো মা, তুমি দেখো ওকে। ওর জীবনে এক কষ্টের গল্প আছে, তোমায় বলবো এসে। ওকে দিয়ে খাটাস না বকুন, নিজের কাজ নিজেকেই করে নিতে হয়, পরমুখাপেক্ষী হতে হয় না কখনো। মনের কথা ওকে বলিস। খেতে পারছিস তুই? আমি মোটা হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, ঐন্দ্রিলা থাকতে 12 হাড়ে লম্বা ঝোল আর ডাল না খেয়ে পার পাবো নাকি ভেবেছ? আগামীকাল আমি আর ঐন্দ্রিলা ওদের বাড়িতে যাব, কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিতে চেপে। কলকাতা শহরে রোজকার মেলা দেখতে দেখতে যাব, ফুচকা খাবো, পারলে পুতুল কিনবো মা। আর ঐন্দ্রিলাদের বাড়ির 18 বেড়াল সদস্যকে দেখব। কতটা এক্সাইটেড যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। আমার পাগলি মেয়েটা, রাখতো এখন। তোমায় যে আমার ছাড়তে ইচ্ছে হয় না মাগো। এবার কিন্তু আমি কেঁদেই ফেলবো বুকুন, ছাড় বলছি। ঐন্দ্রিলা ফুটপাথের একধারে দাঁড়িয়ে রয়েছে, ভাবছিল সে তার তো এত রূপই নেই, কি দিয়ে সে মানুষের মন ভোলাতে পারে।
পিনাক বলে, তাতে কি হলো, তোমার মধ্যে একটা সুন্দর মন দেখতে পেয়েছি আমি, সেই মনটা আমার চাই। সে কি আর আজকে থেকে ক্লাস 5 থেকেই সে ঐন্দ্রিলার পেছনে পড়ে রয়েছে, আজও ছাড়েনি। একটু আত্মভোলা টাইপের উদাসীন ছেলে সে, হোক তা। ঐন্দ্রিলা তৈরি হয়ে রয়েছে, মনে মনে ঘর বাঁধবে তারা দুজনে। না হয় পিনাকের আশা ছেড়ে দিয়ে একা একাই ঘর সাজাবে। ওর আকার ভাবনা চিন্তা রং তুলিকে না হয় যত্নে আগলে রাখবে সে। এর ভেতরেই তো পিনাকের ভবিষ্যতের প্রাণ ভোমরাটি লুকিয়ে আছে। বৃষ্টি বেরিয়ে এলে ঐন্দ্রিলা বলে উঠল, আজ তোকে আমি অন্য গল্প শোনাবো। কি বললি? এক্ষুনি বল, দেরি করিস না। আগে চল তো রুমে ফিরে যাই। যে সে কথা নয় রে, আমার প্রেমের কথা, আমার পিনাকের কথা। বিস্ময়ে ফেটে পড়ে বৃষ্টি। শেষমেশ তুইও ঐন্দ্রিলা? আমি তো ভাবতেই পারছি না। লাফিয়ে সিঁড়ি টপকায় দুজনেই। পিনাকের লম্বা চুল আর দাড়ি, গায়ের রং ফর্সা। ওর কোনো পিছু টান নেই। এক বোনের বিয়ে হয়ে গেছে, মা বাবাও নেই। ওদের বাড়িটি বড়ই, তবে অযত্ন আর অবহেলায় বাড়ির অবস্থা নেই। বেহালার পর্ণস্মৃতি ওদের বাড়ি। নন্দনকানন চত্বরেই ওর দিন কাটে, রাতও কাটে। কখনো ইচ্ছে হলে কখনো বোনের বাড়ি গিয়ে উপস্থিত হয়। আর আমাদের বাড়িতে ঢুকে আসাটা ওর যেন প্রতিদিনের অভ্যেসের মধ্যেই পড়ে। আমাদের রাধুনী পিসি, রানী পিসি ওকে আদর করে খাওয়ান, আর গদাই কাকা ওকে আপ্যায়ন করেন। বলি, মা বাবাকে একটু বোঝাও না। ওর বোঝানোর ঢং দেখে আমি পাগল হয়ে যাই। আঙ্কেল খাচ্ছেন খান, পৃথিবীতে খাদ্যরসিক মানুষেরা অন্যরকম আনন্দ নিয়ে বেঁচে থাকে, খুব ভালো। আন্টি, তোমার পশুপ্রেম অনন্য, উফ দারুণ। ওই দেখো, তোমার কানাইলাল ছাদের কার্নিস থেকে ঝুলছে। এই হলো তার বোঝানো। এই ঘর ছাড়া পাগলটাকে আমি খুব ভালোবাসি রে বৃষ্টি। কথাগুলো একশ্বাসে বলে নিয়ে থামলো ঐন্দ্রিলা। বৃষ্টি গায়ের ওড়নাটিকে পাট পাট করতে করতে বলল, যাবি না? চল, আজ কলকাতার মেলা দেখতে বেরোবো আমি। কখনো তো দেখিনি আমি। হ্যাঁ রে, তোদের বাড়িতে গেলে আজ পিনাকবাবুর সাথে আমার দেখা হবে তো। কোনো ঠিক নেই, ওর চালচুলো কিছু আছে নাকি। যাক চল বেরোই। বলেই ঐন্দ্রিলার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে বেরিয়ে গেল ওরা। ঐন্দ্রিলা হলুদ ট্যাক্সি ডাকতে যেতে বৃষ্টি বলল, আরে দাঁড়া, ওই তো ফুচকাওয়ালা, ফুচকা তো খেয়ে নি। ইস, ফুটপাতে কত দোকান, যেন প্রতিদিনের মেলা বসেছে। পুতুলও খুঁজে দেখছিল বৃষ্টি, পায়নি খুঁজে। এবার ওরা হলুদ ট্যাক্সি দেখে নিয়ে চেপে বসল। বৃষ্টি গলা বাড়িয়ে আছে। ঐন্দ্রিলা বলে চলেছে, দেখ ক্যালকাটা মেডিকেল, পিজি, ওই দূরে ভিক্টোরিয়া। এই করতে করতে যাদবপুরে এসে পৌঁছে গেল ওরা। পুরনো অনেক বড় বাড়ি ঐন্দ্রিলাদের। যত দেখছে অবাক হচ্ছে বৃষ্টি। ঐন্দ্রিলা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছে, দেখছিস তো অনেক কিছু, আবার কপালে পিনাকের বড় বাড়িটাও রয়েছে। রক্ষা করার বেলায় একা আমি, ভাবতে পারছিস? উঠে এসেই আঙ্কেলের মুখোমুখি বৃষ্টি পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিয়ে বলল, আমি ঐন্দ্রিলার রুমমেট বৃষ্টি, একসাথেই থাকি। আঙ্কেলের সে কথা যেন কোনো আগ্রহই নেই। বললেন, আচ্ছা বস গিয়ে। বৃষ্টি বলে ফেলল, আঙ্কেল আপনি উঠে একটু হাঁটাহাঁটি করেন না? জবাবে উনি শুধু একটু একটু হাসলেন। ঐন্দ্রিলা ডাকলো বৃষ্টিকে, এই ঘরে আয়। বৃষ্টি ভেতরে যেতেই সোফাগুলো ঝাড়াঝাড়ি করতে করতে ঐন্দ্রিলা বলতে লাগলো, দেখলি তো আমি বাড়িতে না থাকলে কি হয় এ বাড়িতে? না ঝেড়ে কাউকে বসতে দেবার উপায় আছে কিছু? এই তো বেশ আছে। বলেই ধপ করে বসে পড়ল বৃষ্টি। আন্টি কোথায় রে? আর কি, পশুপ্রেম নিয়ে মত্ত হয়ে রয়েছে। বাড়িকে সাজিয়ে রাখার জন্য যে সুন্দর দুটি মন চাই, সেটি আমাদের বাড়ির দুজনের একজনেরও নেই। বললেই বলবে, তোমার জন্যই তো সব করে রেখে যাচ্ছি আমরা, এই হলো রাখার ছিরি। আন্টির সামনে যেতেই হাসি খুশি আন্টি বলতে লাগলেন, সংসার মানেই তো বেগার খাটা, তাই তো অকাজের কাজ করছি আমি। পোষ্যগুলো আমায় বোঝে ভালো। তা তোমার নামটি তো বৃষ্টি, এসেছে আমার কানে। ভারী মিষ্টি মেয়ে তুমি, তাই তো দেখছি। হাঁক দিলেন আন্টি, রানীদি আমার আর একটি মেয়ে এসেছে, যত্ন করে খাওয়াবে কিন্তু। ডাল, বেগুন ভাজা আর কাটাপোনার ঝোল। কি তৃপ্তি করে খেলো বৃষ্টি রানী পিসির হাতের রান্না। শেষ পাতে ঐন্দ্রিলা ফ্রিজ থেকে বের করে এনে দিল আইসক্রিম আর জল ভরা সন্দেশ। একেবারে সোনায় সোহাগা বৃষ্টির কাছে। যাদবপুর থেকে ফিরে আসার সময় ট্যাক্সিতে বসে একটু অন্যমনস্ক হয়েছিল বৃষ্টি। ভাবছিল কি করতে যে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে লাগলো। আর্টস নিয়ে পড়লে কত ভালো হতো।
জুওলজি নিয়ে পড়ছে বলে সাপ ব্যাঙ কাটতে গিয়ে সারাক্ষণ গা ঘিন ঘিন করছে। সাহিত্য নিয়ে পড়তে পারলে কত ভালো হতো। রবীন্দ্রনাথ পড়তে পারতো, ইংরেজি সাহিত্যের শেলি, বাইরন, কিডস পড়তে পারতো, মাথা শান্ত থাকতো। ঐন্দ্রনাথের বাড়ি থেকে ঘুরে এসে সবার কথা মনে পড়ছে। আন্টি আঙ্কেলের চরিত্র কত অন্যরকম। আরও এরকম বন্ধু কিছু খুঁজে নিলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আরও কত মানুষ খুঁজে পেত। আহা, তাদেরকে নিয়ে কত কথাই লিখে ফেলতে পারত সে। এই কথা ভাবতে গিয়ে তার মনে হলো, এই ঐন্দ্রিলা, আজ দেখি পিনাক বাবুর সাথে দেখাই হলো না, কবে দেখতে পাবো রে? সেটাই তো আমিও ভাবছি, রোজই তো আসে, আজ যে কি হলো। আচ্ছা, দেখা হবে খুব শিগগির, তুই ভাবিস না। ক্যালকাটা মেডিকেলে আমার পরিচিত একজন মানে উপলদা ডাক্তারি পড়ছে, এবারই ফাইনাল ইয়ার বোধ হয়। উপলদাকে আমি চিনতাম সেই ছোটবেলায়। মালবাজারে আমাদের যাবার একটাই জায়গা ছিল, মিতুন মাসির বাড়ি। মিতুন মাসি হলো আমার মায়ের স্কুলের বন্ধু। সেখানে গেলেই মা খুব হাসতো, গল্প করত। মিতুন মাসি বলতো, এই অহনা, তুই কখনো একা আসবি না তো, বুকুনকে ছাড়া আসবি না তুই। আমাকে যে কি ভালোই বাসত। মিতুন মাসির ছেলে মেয়ে ছিল না। আমি বোধহয় তখন ক্লাস 2-3-তে পড়ি। নিচে থাকা মালিকের ছেলে উপলদা আসতো আমার সাথে খেলতে। উপলদার তখন হয়তো 7-10 হবে, বেশ বড়ই। আমরা ছাদে উঠে গিয়ে খেলতাম। রোগা শ্যামলা ছেলে উপলদা হঠাৎ আমার পেছন দিক থেকে কানের ওপরে দুটি হাত রেখে বলতো, তাকা তাকা, আকাশের ওই গোল চাঁদটার দিকে তাকা একবার, কি দেখতে পাচ্ছিস বল? বলটার ভেতরে কালো দাগ। দাগ নয় রে, ওগুলো পাহাড় পর্বত আর নদী নালা। তুমি কি চাঁদে যাবে উপল দাদা? না না, আমি কোথায় আর চাঁদে যাব। আমি তো লেখাপড়া শিখে নিয়ে ডাক্তার হব, তারপর আমার রাজকন্যাকে ঘরে নিয়ে আসবো একদিন। আমি কিছু না বুঝেই হি হি করে হাসতাম শুধু। সেই উপলদাই আজ ডাক্তার হয়ে বেরোবে। সেই রাজকন্যাটা কি তুই নাকি রে বৃষ্টি? না না, আমার মনে তো উপলদাকে নিয়ে কোনো ভাবনা আসেনি কখনো। চল চল, নামতে হবে, এবার গন্তব্য এসে গেছে। হ্যাঁ চল, দাঁড়া, মাকে একবার ফোন করে আসি। হ্যালো মা, আজ যাদবপুর থেকে ঘুরে এলাম। খুব ভালো লাগলো আঙ্কেল আন্টি এবং ঐন্দ্রিলাদের বাড়ি। তুমি কেমন আছো মা? একবার এসো না, প্রাণ ভরে দেখি তোমায়। কতদিন দেখিনি তোমায় বলো তো। আচ্ছা দেখছি, এই রোববার বাবার সাথে যাব। সারাদিন তোকে নিয়ে ঘুরবো ফিরবো, একেবারে রাত 9টার শেষ লোকালটা ধরে ফিরবো। উফ মা, এই না হলে আমার মা। এসো তোমরা, রাখছি। এই সৃষ্টি, এই জগৎ প্রবাহ চলছে অবিরাম। যৌবনের শ্রেষ্ঠ কালটিতে যুগে যুগে ছবি আঁকা চলছে অবিরত। কেউ না কেউ ছবি তো আঁকছে মনে মনে। কে কিভাবে কার জন্য ছবি আঁকছে কেউ বলতে পারে না। সেখানে ভিক্ষে করা মেয়েটি পুটি, তার 7 মন ময়লা গায়ে, শতচ্ছিন্ন পোশাকের ভেতর দিয়েও যৌবন ফুটে উঠছে। আর তাকে নিয়েও ছবি তো আঁকছে কেউ না কেউ। আর বৃষ্টির জীবনেও কেউ না কেউ কিছু তো ছবি আঁকছেই। প্রকাশ্যে আসেনি সেটি, ভারী আশ্চর্যের ব্যাপার। ক্যালকাটা মেডিকেল কলেজের হস্টেলে 2জন ছাত্র থাকে, এক উপল, অন্যজন সৃজন। উপল এবার ফাইনাল দিয়ে বেরিয়ে যাবে, সৃজন আরও 3 বছর বাদে বেরোবে। উপল তার পড়াশোনার ফাঁকে ফাঁকে তার রাজকন্যার গল্প শোনায় সৃজনকে। উপল ঘুমিয়ে গেলে সৃজন তার ডায়েরিতে রাজকন্যার গল্প লেখে, যেমন বৃষ্টি প্লাস বুকুন, সারা রাত ঝড়ো ঝড়ো বৃষ্টি। শৈশবের সেই রাজকন্যা বড় হয়েছে, না জানি কোন রং তুলিতে আঁকা হয়েছে তাকে। সৃজন মনে মনে তাকে নিয়ে ছবি আঁকা সম্পন্ন করে ফেলেছে। সেই ছবির দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকে সে। হঠাৎ তার হুঁশ ফেরে, না না, এই কম্ম তার জন্য নয়। তার মা যে তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছে। প্রতিবার বাড়িতে গেলে একটি করে গয়না তুলে দিচ্ছে তার হাতে, বলছে, বাবুরে তুই আমার অলংকার, মায়ের ব্যথা বুঝিস একটু। না না, এসব করে ভুল করছে সে। এমন সময় পাশ ফিরল উপল, বলল, কাল যাচ্ছি আমার রাজকন্যার কাছে প্রস্তাব রাখতে। পিলে একেবারে চমকে উঠল সৃজনের। কখন যাবে উপলদা? সৃজনের মনে হচ্ছিল যেন তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে যাচ্ছে কেউ। কাল বুধবার। বুধবার আমার জীবনে শুভ, আমি বৃষ্টির কলেজে যাবই যাব। বুকের ভেতর এক হতাশা নিয়ে সৃজন ওপাশ ফিরে ঘুমাবার চেষ্টা করল, কিন্তু কিসের এই হতাশা? না না, উপলদার উদ্দেশ্য সফল হোক। ঘুমিয়ে পড়ল সৃজন। কলেজের গেটের বাইরে এসে উপল দেখতে পেল
একা একটি মেয়েই বসে রয়েছে গাছের নিচের শান বাঁধানো বেদিতে। ঐন্দ্রিলা অপেক্ষা করছে বৃষ্টির জন্য। ওর সাদামাটা ইংলিশের ক্লাস কখন শেষ হয়ে গেছে। হ্যালো ম্যাডাম, শুনছেন? এখানে বৃষ্টি চ্যাটার্জি নামের কোনো মেয়েকে চেনেন? উপল বলল। ঐন্দ্রিলা ছুটে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলল, চিনব না মানে? সে আমার বন্ধু। নামটা কি আপনার? উপল চৌধুরী। শুনেছিলাম। উপলের গায়ের রং তত ফর্সা নয় বলে খুশির আবির রং নয়, বেগুনি রঙের আভা ছড়িয়ে পড়েছে মুখের ওপর। অপেক্ষা করুন, এক্ষুনি বেরিয়ে আসবে বৃষ্টি। বৃষ্টি বেরিয়ে এসে একটুক্ষণ তাকিয়ে থেকেই বলে উঠল, আরে উপলদা, তুমি? অনেক বছর পর, তবু চিনতে পারলে তুমি আমায়। কথা কিন্তু পুরনো হয়ে যায়নি একটুও, সেটাই বলতে এলাম তোমায়। এবার সময় হয়েছে আমার রাজকন্যার জন্য, যে আমি প্রতিপলেই অপেক্ষা করে থেকেছি। উত্তর চাই বৃষ্টি। বৃষ্টির মুখে রং যেন নিমেষেই উড়ে গেছে। কিন্তু উপলদা, আমি যে সেভাবে ভাবিনি তোমায় একটি বারের জন্য। কিছু সময় পর্যন্ত চারপাশটা যেন অন্ধকারে ছেয়ে গিয়েছে। একটি ভাঙা হৃদয়, যা এখনই ভেঙে গেল চুরচুর করে। ফিরে যাচ্ছে উপলদা। বৃষ্টি তার দিকে তাকিয়ে রইল। উপল এক বিধ্বস্ত চেহারা নিয়ে ফিরে এলো বৃষ্টির কাছ থেকে। অথচ কাল থেকেই তার পরীক্ষা শুরু। কি দরকার ছিল এ সময় উপলদার ওই বৃষ্টির সাথে দেখা করার? সৃজন ভারী চিন্তায় পড়ে গেল। অনেক আগু পিছু করে প্রশ্নটা করেই ফেলল সৃজন, কি হয়েছে উপলদা? কাল থেকে তোমার যে পরীক্ষা, তাকে ভুলে গেলে? ধুস, পরীক্ষা! পরীক্ষার চাইতে মন বড়, স্বপ্ন বড়। সেগুলোই যদি ভেঙে তছনছ হয়ে যায়, কি হবে পরীক্ষা দিয়ে? কিছু পড়ব না আমি, না পড়েই পরীক্ষা দেব, যা হয় হবে। কেন এমনটা করছো উপলদা? তুমি তোমার বৃষ্টির ফোন নাম্বারটা আমায় দাও তো, ওর সাথে আমি কথা বলবো, বা কলেজে গিয়ে সরাসরি আমি কথা বলতেও পারি। দিচ্ছি, কিন্তু কোনো লাভ হবে না। কোনো মতে শেষ পরীক্ষাটা দিয়েই টালি টোপলা বেঁধে নিয়ে উপলদা তাদের মালবাজারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাবার সময় শুধু ছোট্ট করে বলে গেল, ভালো থাকিস সৃজন। পাক্কা 2 বছর যার সাথে পাশাপাশি থেকেছে, তাকে আর সহজে কি আর ভোলা যায়? এক রাতে আবার সৃজন ডায়েরি খুলে নিয়ে বসল, লিখল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। এইটুকু লিখেই সে বেরিয়ে গেল। করিডোরে রাখা কমন ল্যান্ডফোনের রিসিভার কানে তুলে নিয়েই বৃষ্টির নাম্বার টিপে দিল সে। ম্যাডাম ওপার থেকে হইচই বাঁধিয়ে দিলেন, বৃষ্টি, তোমার ফোন। বৃষ্টি রিসিভার কানে তুলতেই কানে এলো, আপনি কি বৃষ্টি চ্যাটার্জি? আপনার পরিচয় আমি জানতে পেরেছি উপলদার কাছ থেকে। আমি সৃজন মিত্র। বালুরঘাটের ছেলে আমি। আপনার সাথে একদিন দেখা করতে চাই, রাজি হবেন কি? বৃষ্টি একটু ভেবে নিয়ে উত্তর দিল, আচ্ছা, কলেজের বাইরে একদিন দেখা করতে আসুন, তারপর বলছি। সেই মতে সৃজন একদিন এসে হাজির হয়েছিল। প্রথম দর্শনেই ওকে ভালো লেগে গিয়েছিল বৃষ্টির। আগে থেকে স্যারকে বলে কয়ে ম্যানেজ করে রেখেছিল সে। তৎক্ষণাৎ ওরা প্ল্যান করে ফেলল, আউটরাম ঘাটে যাবে ওরা। অবশ্যই ঐন্দ্রিলাও যাবে ওদের সাথে। ঠান্ডা গাছের ছায়ায় ঘাটে বসে বসে নদীর জলে পত্রপতনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে সৃজনের অনর্গল কথা বলা শুনছিল ওরা। অতি মামুলি কথা। বাবা চাকরি করতেন ঠিকই, কিন্তু দায় দায়িত্ব পালন করত মা। সৃজনের কথা বলার ঢংটি চমৎকার। যেমন বোনকেও পড়াতে চেয়েছিল মা, কিন্তু ক্লাস 10-এ পড়ার সময় একটি ভুল কাজ করে ফেলল সে, পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। ছোটবেলা থেকে আমি কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হইনি, তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমায় খুব ভালোবাসত। বাবা আমাকে প্রায় যমুনা পাড়ে নিয়ে যেতেন, বলতেন, ওই দেখো যমুনার বুকে কত নৌকো ভেসে বেড়াচ্ছে। একদিন আমরাও এই নৌকো চড়ে এপারে এসে গিয়েছিলাম, আর ফিরে যাওয়া হয়নি। তখন আমি তোমার মতোই ছোট ছিলাম। বাসে করে হিলি নামের একটি জায়গাতে নিয়ে যেতেন, শুধু ওই যমুনা নদী দেখবেন আর দেখাবেন বলে। ছিন্নমূল মানুষগুলোর জন্মভিটের প্রতি টান যায়নি, যাবে না কখনোই। গাছের এই শীতল ছায়াতলে বসে তোমার এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে সৃজন। বলো বলো, বলে যাও, বৃষ্টি বলল। সৃজন খুব অবাক চোখে তাকালো বৃষ্টির দিকে। বৃষ্টি বলল, ও, বুঝতে পেরেছি, আমি তোমাকে তুমি বলে ফেললাম, তাই ওভাবে আমার দিকে তাকাচ্ছ, তাই না? কি করব, বেশিক্ষণ পারি না যে। এতক্ষণে ঐন্দ্রিলা বলল, বেশ করেছিস, তাই না সৃজনদা? সৃজন বলল, আমার সৌভাগ্য।
বিছানায় শুতে গেলে একটা অপরাধবোধ কুড়ে খেতে চায় সৃজনকে। উপলদা এখান থেকে গিয়ে আর কোনো যোগাযোগই রাখল না সৃজনের সাথে, যেন গোটা পৃথিবীর ওপরেই অভিমান করে বসে রইল উপলদা। রেজাল্ট বেরোলে সৃজন গিয়ে লিস্ট দেখল। খুব ভালো হয়নি, তবে বেরিয়ে গেছে কোনো ক্রমে। কিন্তু উপলদা কোনো খোঁজ খবরই নিল না। কি অদ্ভুত রে বাবা, হেরে গিয়ে একেবারে মাটির নিচে সেধিয়ে যেতে হবে তার কি মানে আছে? লড়াই করতে হবে না? মনে হচ্ছে না সৃজন খুব ভুল করছে? পরদিন রোববার, ভিক্টোরিয়ায় সবুজ ঘাসের ওপরে বসে রয়েছে ওরা তিনজন। সৃজন আর বৃষ্টি তো আনারই, ওদের গাইড করছে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার বুকের ভেতরটা ব্যথায় ভারী হয়ে রয়েছে। পাগলটাকে কিছুতে ধরে আনতে পারল না সে। বলতে গেলে বলল, সর্বনাশ, কাল তো যেতে পারবো না। ঐন্দ্রিলা তো ধরেই নিয়েছে এমন আধা খেচড়া হয়ে চলবে তার জীবন। পরিবেশ হালকা করবার জন্য বৃষ্টি বলে উঠল, আচ্ছা সৃজন, বালুরঘাটে তো আমাদেরও বাড়ি রয়েছে, তা কোথায় তোমার বা তোমাদের বাড়ি? আমি তো দেখতে পাইনি কখনো। এবার সবাই হো হো করে হেসে উঠল। সৃজন বলল, সেদিন তো আমি টানা বকবক করে গেছি, আজ বৃষ্টি কিছু বলো। আমার জীবনেও বড়সড় একটা কালো অধ্যায় আছে। আমায় দেখলে কেউ বোঝে না, ভাবে আমি এক স্বচ্ছতয়া নদীর মতো কুটোহীন বয়ে যাচ্ছি কলকল করে। বলে তো অনেকেই, কি সুখের জীবন রে তোর, কিন্তু অলক্ষ্যে কোথায় কখন যে পার ভেঙে যেতে থাকে কেউ বোঝে না। আমি যখন 9-10-এ পড়ি তখন থেকে যেন একের পর এক ঝড় উঠছিল। শনিবারটি এলেই, স্কুল থেকে ফিরলেই, চল যেতে হবে চালতাতলি, মা বলতো। পরের দিকে আর বলতে হতো না। একটি ছোট্ট ব্যাগে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে মা আর আমি ঝেরঝেরে বাসে চেপে চালতাতলি পৌঁছে গিয়ে দেখতাম দাদু বিছানায়। কি হলো? এই তো মানুষটি জলচৌকিতে বসে বসে সারা দুপুর লটকন গাছ পাহারা দিতেন। আমায় দেখতে পেলেই বলতেন, দেখ না একটা মুখে দিয়ে। আমি খেতে চাইতাম না, দেখতে খুব ভালো লাগতো। 15 দিন বিছানায় থেকে দাদু চলে গেলেন। এরপর দুদুম আবার বেশ কমাস ধরে বিছানায় পড়ে থেকে তারপর একদিন চলে গেলেন। ওহো দুদুম, তোমার সাথে যে আমার একটু সওদা করা বাকি ছিল। দুদুমের যে একটি বিশাল ভারী সিন্দুক ছিল, বিশাল এলড্রপ আর বিশাল একটি তালা ছিল। সে সিন্দুকটি নাকি হামামা বিক্রি করে দিয়েছে কোথাও। কি করবে, হামামার সংসার যে আর চলে না। বেশি দূরে তো আর যায়নি সেটা। যেদিন আমিও হব সেদিন কিনতে যাব ওটা। ঐন্দ্রিলা, যাবি নাকি আমার সাথে? সৃজনও যেতে পারে, যাবে তুমি? সৃজন আর ঐন্দ্রিলা বৃষ্টির গল্পে এমন বুধ হয়েছিল, দুজনেই হকচকিয়ে গিয়ে উত্তর দিল, যাব তো। এদিকে কিছুদিন পর বালুরঘাটে ঠাম্মি যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। আমরা তখন 2 দিন পর পর বালুরঘাট যাচ্ছি। যে ঠাম্মি আমাকে কাছে পেলেই বলতেন, তোমারে আমি বিয়ার সময় কি গয়না দেব ফুলকলি? একজোড়া বালা গড়িয়ে দিয়ে গেছেন আমার হাতে। সে ঠাম্মিও চলে গেলেন দুম করে। আমার কি মনে হয় জানিস তো, আমার প্রিয় মানুষগুলো আমাকে যেন মুক্ত করে দিয়ে গেছেন, যেন মনে মনে বলে গেছেন, যা পাখি যা, শেকল খুলে দিলাম, যেখানে খুশি উড়ে যা। আমি চলে এলাম এখানে, তবে প্রিয় মানুষদের চলে যাওয়া নিয়ে জটিল অঙ্কটা আজও আমি মেলাতে পারি না, এই যা। চারপাশটা দেখে নিয়ে বৃষ্টি আবার বলল, একি রে, আমরা যে অচেনা জায়গায় এসেছি, ঘুরে দেখব না? চল চল। বৃষ্টির গল্প শুনে সৃজন যেন আতুর হয়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে। সে বলতে লাগলো, তোমাকে আমি ভেবেছিলাম অসাধারণ তুমি একজন, কিন্তু না, মনের দিক থেকে তুমি যে খুব সাধারণ। তোমার চাইতেও বেশি কিছু। ঐন্দ্রিলা বলল, সাধারণে সাধারণের রাজ। আর বলছি না। ওরা হাঁটার গতি বাড়ালো। আজ রীতিমতো শ্রাবণের ধারা বইছে। আজ মা বাবা আসছে। আজ আর সৃজনের আশা চলবে না। মাকেই বলা হয়নি, বাবা তো অনেক পরের কথা। বন্ধু পেয়েছে শুনলে বাবা ভীষণ রেগে যাবে, বলবে পড়াশোনার সময় আবার এসব কি। জানলার শিক ধরে তোলপাড় করা বৃষ্টির দিকে তাকিয়ে থেকে এই সব কথাগুলো ভাবছিল বৃষ্টি। কখনো ছোটবেলায় ফিরে যাচ্ছিল। এমনই বৃষ্টির দিনে মায়েরই বেশি উৎসাহ ছিল। চল চল নিচে যাই, নৌকো ভাসাবি না? মা নৌকো বানিয়ে দিত আর সে ভাসিয়ে দিয়ে তাকিয়ে থাকতো। কোন দূর দেশে ভেসে যায় তার নৌকো দেখতে বসে। হঠাৎ কান্নার গোঙানি শব্দে পেছন ফিরে তাকালো সে। মিতালি বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদছে। কেন কাঁদছে, কি হয়েছে? কাছে এসে রিনিকে শুধল। কেন কাঁদছে রে? রিনি নির্বিকার হয়ে রইল, কোনো উত্তর দিল না। ঐন্দ্রিলাও বাথরুমে রয়েছে। বৃষ্টি আবার জানালার ধারটিতেই ফিরে এলো। হলোটা কি? এই সাত সকালে খুব বেশি দুঃখ না পেলে কেউ এভাবে কাঁদে? বলতেও তো চায় না কিছু, দুজনের একজনও। রাতের বিছানায় থেকে যতটুকু শোনা, পলাশ বলে ছেলেটি হুগলি নদীর ওপার থেকে আসতো। প্রায় তো দেখা যেত কলেজের গেটের বাইরে এসে দুজনে একসাথে হয়ে নিরুদ্দেশ হয়ে যেত। এবার কি তবে খুব বড় রকমের আঘাত পেল মিতালি? এমন সময় ম্যাডামের চিৎকার,
বৃষ্টি ফোন। হ্যালো সৃজন, বৃষ্টি দেখছো না তোমার ঘরে জানালা দিয়ে? হ্যাঁ, আজকাল তো আমি বৃষ্টি না হলেও বৃষ্টিকে দেখি শুতে বসতে সব সময়। আজ আসবো নাকি? নো, সেটাই তো বলছি, মা বাবা আসছে, আজ নয়। তাই নাকি? এলে ভালো হতো না? পাগল হয়েছো? বাবাকে জানাবোই না, মাকে আজ বলবো। রাখছি। এরই মধ্যে বাবা একটি ছোট্ট মোবাইল ফোন কিনেছে, ভাবগতিক বুঝে নিচ্ছে কিভাবে কি হয়। টুক করে বৃষ্টি মায়ের নাম্বার টিপে দিল। মাগো, বন্ধু পেয়েছি আমি। সত্যি? কে সে? নামটা তো বল। সৃজন নাম ওর। ভালো না? ভালো তো। কোথায় থাকে? কি ব্যাপার? করে কি? উফ, আমি আর ধৈর্য রাখতে পারছি না, একটু তো বল। বাবা কোথায়? টয়লেটে গেছে, বল। এটুকু শুনে রাখো, বালুরঘাটে বাড়ি এবং ডাক্তারি পড়ছে। উপলদার কথা মনে আছে? এবার ডাক্তারিতে ফাইনাল দিয়ে বেরিয়ে গেল। সে অনেক কথা, পরে বলবো তোমায়। তোমরা ট্রেনে রয়েছো, কলকাতা আজ বৃষ্টির তরে ভেসে যাচ্ছে। তুমি কিন্তু আজকে বারণ করতে পারবে না। আমি আর বাবা যেমন ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে ভালোবাসতাম, আজও ভিজে ভিজে শহর দেখব। রাখছি। রুমে ঢুকে বৃষ্টি দেখতে পেল মিতালি উঠে দাঁড়িয়েছে বাথরুমে যাবে বলে। একই চেহারা হয়েছে ওর, চোখের কোলে কালি, চুল উস্কো খুস্কো। প্রেমিকই তবে এমনটাও হয়? সৃজনের মুখটি মনে পড়ল বৃষ্টির। এমনটি যেন কখনো করো না সৃজন। আমি যে তোমায় ভালোবেসে ফেলেইছি সৃজন। যদিও দুজনের একজনও মুখ ফুটে স্পষ্ট ভাষায় বলিনি কিছু, স্পষ্ট ভাষায় বলতেই চাই না। মিশতে মিশতে আর বুঝতে বুঝতেই এমন মাত্রায় যেন পৌঁছে যেতে পারি, আর বলতেই হবে না কিছু। অনেক জোড়াজোড়ি সত্ত্বেও আজ ঐন্দ্রিলা আন্টি আঙ্কেলের মাঝখানে যেতে রাজি হলো না। বৃষ্টি ময়ূরীর মতো পেখম তুলে নাচতে নাচতে উপস্থিত হলো গিয়ে ওয়েটিং রুমে। মা, মা, বাবা, বাবা। জড়িয়ে ধরাটাই যেন আর শেষ হতে চায় না। বাবা বলল, কি রে, বৃষ্টিতে ভিজবি তো রে বুকুন? চলো বাবা, আর দেরি নয়। আজ কলকাতা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাই, চলো আমরা। দূর থেকে গান ভেসে আসছে কানে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আহা, সৃজনের আর নিমন্ত্রণ হলো না আজ। আনন্দের ভাগটুকু প্রিয় মানুষকে দিতে না পারলে বুকের ভেতর এত হাহাকার কেন? এরই নাম হয়তো ভালোবাসা। ভালোবাসা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।